রাত ভাইয়া, তুমি কখনো ঠোঁট কামড়ানোর চুমু খেয়েছো? জিএসসি পাশ করে সবে নবম শ্রেণীতে পড়ছে সন্ধ্যা। এইটুকু মেয়ের মুখে এমন লজ্জা মিশ্রিত প্রশ্ন শুনে রাত ভীষণ খেলো। গরম কফি ঠোঁটে লেগে গিয়ে পুড়ে যাওয়ার উপক্রম। কাশি নিয়ে ঠোঁটে হাত দিয়ে আছে। সন্ধ্যা নিজের ছেড়ে রাতের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, কি হলো? চুমু খাওয়ার সময় তোমারও বুঝি ঠোঁট কেমড়ে গেছে? কিন্তু তোমার ঠোঁট ফুললো না কেন? রাত নিজের কাশি থামিয়ে সন্ধ্যাকে বলল, তোর না কাল পরীক্ষা? তোর পড়া কমপ্লিট হয়েছে? অঙ্কটা শেষ হয়েছে? দেখি তো। রাত সন্ধ্যার প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেও সন্ধ্যা এড়িয়ে যেতে দিল না। পাল্টা প্রশ্ন করে বসলো, ঠোঁট কামড়ানো চুমু খেলে কি ব্যথা লাগে? অবশ্যই লাগে, না হলে অমন ছটপট করে কেন? কিন্তু রাত ভাইয়া, কান্না করো না কেন? আর ব্যথা পেলেও ঠেলে সরিয়েও না দিও, ঝাপটে ধরে কেন? রাতের ইচ্ছে হলো সন্ধ্যাকে একটা কড়া ধমক দিতে, কিন্তু অবুঝ প্রশ্নের সাথে ওর মুখটা সুভদ্রতায় ছেয়ে যাচ্ছে। সন্ধ্যা নামার আগে যেমন সূর্যের রশ্মি কমে গিয়ে নিজেকে কমলা বর্ণে রাঙিয়ে নিয়ে, ঠিক তেমনই সন্ধ্যার মাঝেও নেমে এসে শুভ্রতার মধুর ভাষা ভাষা চোখ দুটো আরেকটু ভেসে আছে। উত্তেজিত চাহনিতে রাতের কাছে উত্তরের অপেক্ষায় আছে। মাথার ওপরে চলিত ফ্যানের বাতাসে সন্ধ্যার কাঁধ পর্যন্ত চুলগুলো উঠছে। দুই একটা চুল কানের লতির বাঁধা অতিক্রমে গাল ছুঁয়ে নাকে এসে পড়ছে। তাতে যে বেশ বিরক্তি হচ্ছে সেটাও স্পষ্ট, তবে সেটাকে পুরো না করে রাতের দিকেই চেয়ে আছে। রাতকে এমন চুপ থাকতে দেখে সন্ধ্যা আরও উৎকণ্ঠী হয়ে বলল, বলো না, তুমি কাকে ঠোঁট কামড়ানোর চুমু খেয়েছো? কাউকে না। রাতের মুখে নাবোধক উত্তরে সন্ধ্যা হতাশ সাথে বিরক্তি তারও সাথে রাগ নিয়ে বলল, মিথ্যে কথা। সবাই খায়, তাহলে তুমি কেন খাওনি? তাহলে ঠোঁট চেপে ধরেছিলে কেন? গরম লেগেছিল তাই? মোটেও না, তুমি ইচ্ছে করেই মিথ্যে বলছো। আমি জানি এই চুমু খেলে কাউকে বলতে নেই। তুমি যেহেতু বলনি, আমিও বলবো না। কবলবি না। আমি কাকে ঠোঁট কামড়ানো চুমু খাবো? তুই চুমু খাবি? তো খাবো না? তুমি খেতে পারলে আমি খাবো না? আমি কখন খেলাম? আমি কি করে বলবো? তুমি কি আমাকে বলছো? না খেলে বলবো কিভাবে? না, তুমি খেয়েছো। সন্ধ্যার কথাতে তাল মিলিয়ে ব্যাপারটাকে এগানোর সমাপ্তি করতে রাত বলল, ওকে, খেয়েছি। হ্যাপি? রাতের নাবোধক উত্তর হাবোধক হওয়াতে সন্ধ্যা বেশ উৎসাহিত পেল। নিজের চেহারাটা টেনে রাতের মুখোমুখি বসে পড়েছে। ওর মুখে টেনে বলল, কই দেখি দেখি তোমার কোথায় কেটেছে? সন্ধ্যা রাতের ঠোঁট নিজের হাত দিয়ে টেনে টেনে গভীর পর্যবেক্ষণ ব্যস্ত হওয়ার মাঝেই রাত বলে উঠল, আরে কি করছিস? ছাড়। উফ, চুপ করো, বসো তো। আমি আগে দেখব, তারপর ছাড়বো। সন্ধ্যা এদিকে ওদিকে উপরে নিচে টেনেও যখন কোনো দাগ পেল না, তখন হতাশ হয়ে বলল, দাগ কই গেল? জানি না। কেন জানবি না? তুই কি অঙ্কটা করবি? সন্ধ্যা হতাশ মনে কলম নিয়ে খাতায় অঙ্ক কষতে গিয়েই হট করে আবার বলল, আমিও খাবো। রাত ভ্রু কুঁচকে বলল, কি খাবি? কফি? ধুর, কফি খেতে কি যাবো কেন? ঠোঁট কামড়াবো, চুমু খাবো। কাকে খাবে? তোমাকে। রাত মেঝেতে পা ঠেকিয়ে নিজের চেহারাটা কিছুটা দূরে ঠেসে বলল, না, আমাকে কেন চুমু খাবি না? কেন? সন্ধ্যার কেন এরকম উত্তরে রাত কি বলবে? যা বলবে তা কি ও বুঝতে পারবে? ওর কি সেই বোধটা হয়েছে? ওর বড় হওয়ার দিন গুনতে গুনতে আমি যে নিজেই একটা বিশাল বড় ঘড়ি হয়ে নিজেকে সময় আউড়িয়ে যাচ্ছি, সেটা কি ও বুঝবে? জানি না। খাবি না মানে খাবি না? আর তোর কি চুমু খাওয়ার বয়স হয়েছে? চুমু খেতে বয়স লাগে। কেমন বয়স? অনেক। কেমন? অনেক। এই ধর কুড়িয়ে সান্ধ্যন্ত সন্ধ্যা আফসোসের একটা বিশাল থলের মতো মুখ করে বলল, কিন্তু আমার তো সবে 13 বছর। তার মানে আরও 7 বছর অপেক্ষা করতে হবে। এক চুমুর জন্য এত বছর অপেক্ষা? রাত বিড়বিড় করে বলল, এক চুমু কেন? আগে তো বড় হ, দেখবি চুমুর পাহাড় এনে দেব। সুর ছেড়ে বলল,
সন্ধ্যা খাতা কলম ফেলে উঠে দাঁড়িয়ে বলল আমার ঘুম পাচ্ছে, ওকে ঘুমিয়ে পড়। সন্ধ্যা চলে গিয়েও আবার দৌড়ে এসে বলল, কিন্তু রাত ভাইয়া, আমার তো এখন চুমু খেতে ইচ্ছে করছে, একটা খাবো, ছোট্ট কামড় দেব, প্লিজ প্লিজ। রাত নিজের চেয়ার ছেড়ে উঠে পড়ল, গম্ভীর ভাব ছেড়ে বলল, অসম্ভব ভুলো না। ছোট কেন? চিমটিখানিও না, তোর আমার কাছে আসাও বারণ। দেখি দূরে যা। তাহলে আমি কাকে চুমু খাবো? কাউকে না, আম্মুকে খাবো। মামিকেও খাবি নাকি নানুকে? রাত সন্ধ্যার থেকে দূরে দাঁড়িয়ে থাকলেও এবার দ্রুতগামীতে ওর কাছে এসে আতঙ্কিত কণ্ঠে বলল, এই না না। কেন? রাত আবার সন্ধ্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে যাচ্ছে। এখন আমি তোকে কিভাবে বোঝাবো? এই চুমু শুধু পরিবর্তন বিপরীতের জন্য। বলছি তো খাবি না, মানে খাবি না। কিন্তু কেন? আমি মানা করছি তাই। তুমি বললেই শুনতে হবে? সন্ধ্যা জেদ চেপে বলল, না শুনবো না, আমি খাবোই। রাত এতক্ষণ ধরে নিজেকে সামনে রাখলেও এবার আর পারছে না। কঠিন ধমকটা কি এবার দেওয়া উচিত নয়? যদি সত্যি সত্যি ফুপিকে চুমু খেয়ে বসে? রাত ভেতরটা কঠিন করে নিলেও গলার সুর যথেষ্ট নরম করেই বলল, তুই এসব কোথা থেকে শিখলি? টিভি দেখে। তোর টিভি দেখা আমি বের করছি। টিভি কেন? আজ থেকে এ বাসায় সব ইলেকট্রিক ডিভাইস অচল থাকবে। রাত সন্ধ্যাকে নিজের রুমে রেখে চলে যেতে নিলে ও প্রশ্ন করে উঠল, কোথায় যাচ্ছ? তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। সন্ধ্যাকে কিছু বলতে না দিয়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হচ্ছে রাত। রাতের আম্মু, তিল আর ফুপি রিমা সবে রান্না শেষ করে সোফাতে বসেছে। টিভিটা অন করে চ্যানেল পাল্টাচ্ছিল। এর মধ্যেই রাত এসে দু হাতে টিভি উঁচিয়ে ধরে আছাড় মেরে বসলো। ওর এমন কাণ্ডে তিল আর রিমা দুজনেই অবাক। কিছু জিজ্ঞেস করার আগেই ও রাগ দেখিয়ে বলল, আম্মু, এ বাসায় যেন আর কোনো টিভি না আসে। কেন? তোমাদের আদরের সন্ধ্যামণি বকে যাচ্ছে তাই। বকে যাচ্ছে মানে? রাত চুমোর কথা বলতে গিয়েও থমকে গিয়ে রিমা ফুপির পাশে পড়ে থাকা স্মার্টফোনটা তুলে নিয়ে বলল, কালকে সবার জন্য আমি বাইট সেট কিনে নিয়ে আসবো। এখন থেকে সবাই বাটন সেট ইউজ করবে। রিমা কিছু বলতে যাবে তার আগে ওর হাতটা চেপে ধরল তিল। চোখের ইশারায় চুপ করে থাকলেও বলছে। রিমার হাতটা শক্ত করে চেপে ধরেই নিজের ছেলের দিকে চেয়ে আছে গভীর নয়নে। রাগটাই একদম হুবহু হৃদের মতো হয়েছে। শুধু রাগ নয়, সাথে জিদটাও বয়সের ভারে দিন কনেক বেড়ে যাচ্ছে। তার এই জিদের জন্য তো আজ রিমা তার হাজবেন্ড সিকান্দার সাহেবও একমাত্র মেয়ে সন্ধ্যাকে নিয়ে এ বাসায় থাকছে। একটা 6 বছরের বাচ্চার জেদের কাছে হারতে হয়েছিল তিলকে। সন্ধ্যা যেদিন পৃথিবীতে এলো সেদিন সর্বপ্রথম রাতের কাছ থেকেই সুখবর পেয়েছিল। কেউ পৃথিবীতে আসার আগেই যে তাকে বউ বানানোর স্বপ্ন দেখে যাচ্ছে তার এই সম্বল ছেলেটি, তাও তো সে সেদিনই জেনেছিল। সন্ধ্যার মুখদর্শনে আর রাতের জবরদস্তিতে রিমার বাড়িতে গিয়ে উঠেছিল তিল। কিন্তু গিয়ে আরেক বিপত্তি, রাত সন্ধ্যাকে ছেড়ে আসবে না। পুরো নাসরবান্দা দরকার হলেও এখন থেকে এখানেই থাকবে। সেই ইচ্ছেও পোষণ করা শেষ। ও চলে আসলেই নাকি সন্ধ্যা ওর সাথে রাগ করে অন্য কাউকে বিয়ে করে নেবে। তিল সেদিন শুধু ফ্যালফ্যাল নয়নে সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ শিশু সন্ধ্যাকে দেখছিল, আর তার 6 বছরের বাচ্চাকে দেখছিল। সন্ধ্যার নামটাও রাতেরই দেওয়া। স্বপ্নের মধ্যে বইয়ের সাথে নামটাও ফ্রি পেয়েছে। হৃদকে ছাড়া সময় পার করার ঘড়ির কাঁটা হিসেবে মুখ্য ভূমিকা ছিল রাত। চোখের নয়, বুকের মণি, যাকে কিছু সময়ের জন্য দূরে রাখলেও বুকটা খালি হয়ে সব কিছু অন্ধকার হয়ে আসে তিলের। সেই বুকের মানিক এভাবে রেখে যাওয়া তার জন্য মৃত্যু সম্মতি।
তাই অনেক কষ্টে, অনেক বাহানায়, অনেক অনুরোধে আজ প্রিয় বান্ধবী হৃদের ছোট বোন রাতের ফুপি তাদের সাথে জয়ের ফ্যামিলির মতো আছে। হৃদ ভাইয়াও তো আমায় আমার অবুঝ কাল থেকে ভালোবাসে, কিন্তু আপনার সেই ভালোবাসা আমি দেখতে পাইনি। তাতে কি আমি আপনার ছেলেকে দিয়ে দেখেছি? সে তো আপনার থেকে 100 ধাপ এগিয়ে। আপনার কাছে আমি তো শুধু একটা ছোট হৃদকে চেয়েছিলাম, কিন্তু আপনি তার মধ্যে আপনার সবটা ঠেলে দিয়েছেন। এই যে এখন রাগ ভর্তি চোখগুলো দেখতে মনে হচ্ছে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি আপনাকে একটুও মিস করি না হৃদ ভাইয়া, একটুও না। তিল নিজের ভিজে ওঠা চক্ষুদ্বয় নিয়ে রাতের কাছে এগিয়ে এসে বলল, যার জন্য এত রাগ করনি তার সাথে ভাগ মায়ের এক কথাতেই রাতের সব রাগ পানি। শান্ত স্বরে বলল, ভয় লাগে আম্মু, আমি তো নিজেই নিজের রাগের ওপর ভয় স্ক্রিপ্ট কেটে আছি। তাহলে সন্ধ্যা কিভাবে সহ্য করবে? রাতের আসতে দেরি হওয়াতে আর অপেক্ষা করতে পারছে না সন্ধ্যা। তার এই ছোট্ট জীবন সব থেকে বেশি ইগনোর করে অপেক্ষা নামক প্রহরকে। তার মনে এক কথা সব সময় বাজে, যা ইচ্ছে হবে, যখন হবে তখনই তা করবেই, অবশ্যই করবে। সন্ধ্যা ড্রয়িং রুমে এসেই এক চিৎকার কেঁদেই ফেললো, আমার টিভি, আমার মুভি, আমার চুমু। সন্ধ্যার চোখে পানি দেখার আগেই সেখান থেকে প্রস্থান করেছে রাত। সন্ধ্যা কান্নাজনিত কণ্ঠে রিমার কাছে এগিয়ে এসে বলল, টিভি কে ভাঙলো আম্মু? রিমা আর তিল দুজনের দিকে চাওয়াচাওয়ি করে রিমা বলল, ওপর থেকে পড়ে ভেঙে গেল। খাবি? চল, অনেক রাত হয়েছে। তোর আব্বুকে ডেকে নিয়ে আয় তো। পারবো না। মেয়ের না উত্তরে রিমা একটু রাগ করলো না, রান্নাঘরের দিকে এগোলো। তিলও পিছু নিয়েছে। সন্ধ্যার কান্না দেখায় কেউ নাই, কেউ যখন দেখছেই না তাহলে কেঁদে কী লাভ? সন্ধ্যা কান্না থামিয়ে টিভিটা দিয়ে অসহায়ভাবে তাকিয়ে রইল। এমন ঘটনা তার জন্য নতুন না। তার অনুপস্থিতিতে এমন ভয়ঙ্কর ঘটনা সে ছোটবেলা থেকেই দেখে আসছে। তবে কেন ঘটে, কার জন্য ঘটে, কার ধারা ঘটে, এটা তার অজানা থাকে সব সময়। কাউকে কিছু জিজ্ঞেস করলে মুখে কুলু পেতে থাকে। এমন একটা ভাব যেন কথা বললেই তার ফাঁসি নিশ্চিত। সন্ধ্যা মনোভারাক্রান্ত দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ইস, এখনই রাগিনী এমএমএস 2টা শুরু হতো। মাঝরাতে গভীর অন্ধকার, নিঃশব্দতা, ফ্যানের স্প্রিটের শব্দ আর রুমের নীল আলোর গভীর অন্ধকারে সন্ধ্যার কিছুতেই ঘুম আসছে না। একে তো তার ঠোঁট কামড়ানোর চুমু খাওয়া হলো না, তার উপর মুভিটাও দেখা হলো না। অ্যাড দেওয়ার সময় সে দেখছিল ওই মুভিটাতেও ঠোঁট কামড়ানোর চুমুটা আছে, তার চুমুটাও দেখা হলো না। সন্ধ্যায় একরাশ মন খারাপ নিয়ে উঠে বসলো। মনের ভাবনাগুলোকে এক পাশে রেখে সোজা হাঁটা ধরল। রাতের রুমের দিকে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। রাত গভীর ঘুমে আচ্ছন্ন, তাতে সন্ধ্যাকেও রাগে আচ্ছন্ন করে নিচ্ছে। আমার ঘুমের 12টা বাজিয়ে নিজে ঘুমানো হচ্ছে। আমাকে চুমু খেতে মানা করলে তো শুনবো না। আমি তোমার কথা শুনবো না, শুনবই না, কিছুতেই শুনবো না। সন্ধ্যা রাতের গায়ে জড়ানো পাতলা কাঁথাটার ওপরে বসলো। পেটের ওপরে বেশ আরাম করে বসে নিয়ে চোখটা বন্ধ করে নিয়েছে। তার এ পর্যন্ত দেখা শত শত ঠোঁট কামড়ানো সবগুলো চুমুতে স্মৃতিচারণ করে বিশ্বজয় হাসি নিয়ে রাতের ঘুমন্ত চেহারার পানে চেয়ে রইল। পেটের ওপর ভারী কিছু উপস্থিতির সাথে কারো গরম নিঃশ্বাস, আবদ্ধ ভেজা ঠোঁটের স্পর্শে রাতের ঘুম ভেঙে গিয়েছে। রাত চোখ মেলে তাকিয়ে কি হচ্ছে বোঝার আগেই সন্ধ্যা নিজের দুপাটি হাত দিয়ে কামড়ে ধরল। রাতের নিজের ঠোঁটটি পেটের ওপরে ভারী কিছুর উপস্থিতির সাথে কারো গরম নিঃশ্বাসে আবদ্ধ ভেজা ঠোঁটের স্পর্শে রাতের ঘুম ভেঙে গিয়েছে। রাত চোখ মেলে তাকিয়ে কি হচ্ছে বোঝার আগেই সন্ধ্যা নিজের দুপাটি দাঁত দিয়ে কামড়ে ধরল। রাতের নিচের ঠোঁটটি দাঁতের চাপ সহ্য করতে না পেরে রাত সন্ধ্যাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে হুড়মুড়িয়ে উঠে বসে পড়ল। ব্যথার চোখে পানি চলে এসেছে রাতের, কিন্তু তা বাহির না করেই সন্ধ্যার দিকে আহত চোখে তাকিয়ে রইল। রাত সজাগ হয়ে যাওয়াতে বেশ ভয় পেয়ে গেছে সন্ধ্যা।
রাতের রাগের সাথে সে এখনও পরিচিত হয়ে ওঠেনি। সেদিক দিয়ে রাতকে তার কখনোই ভয় লাগেনি। তবুও যেটা লুকিয়ে করতে চেয়েছিল সেটা ধরা পড়ে যাওয়াতে একটু তো ভয় হবেই। সন্ধ্যা রাতের মুখোমুখি হওয়ার ভয়ে দৌড়ে দেওয়ার প্রস্তুতি নিতেই ওর হাত চেপে ধরল রাত। ঠোঁটটাকে টেউ দিল। মানা করছিলাম না? সন্ধ্যা এতক্ষণ চুপ করে থাকলেও এবার টক বগিয়ে উঠে বলল, তুমি মানা করলেই আমার শুনতে হবে? আমার মানা তুই শুনবি না? না, কেন? সন্ধ্যার টক বগিয়ে ফুটে ওঠা উত্তেজনা হট করেই হাসিতে পরিণত হলো। হেসে কুটি কুটি হয়ে বলল, না শুনলে তো তুমি আমাকে বকো না, তাহলে শুনবো কেন? তুই চাস আমি তোকে বকি? তুই চাস আমি তোর সাথে রাগ দেখাই? সহ্য করতে পারবি তো? কেন পারবো না? আমি তো টেউলি কতজনের বকা খাই, আমার তো হজম করতে 1 মিনিটও লাগে না। রাত কপাল কুঁচকে বলল, কতজনের বকা খাস? আম্মু, আব্বু, মামি, ক্লাসের স্যার, আমার বান্ধবীদেরও বকা খাই। বাহ, তাহলে তো তুই বকা খাওয়ার হজমি। কি আমি হজমি? সন্ধ্যা চট করেই রেগে গেল। হাত দুটো এমনভাবে মুঠো করলো যেন এখনই রাতকে ধোলাই শুরু করে দেবে। কিন্তু রাতের ঠোঁটের দিকে নজর পড়তেই ও থমকে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রক্ত কোথায় তোমার ঠোঁটে? সন্ধ্যা রাতের ঠোঁটে হাত দিতে নিলে ওর থেকে দূরে সরে দাঁড়ালো রাত। দাঁত কামড়ানোর চুমু খেলে তো রক্ত বের হবেই। রাত নিজের ড্রয়ার থেকে ফার্স্ট এইডস বক্সটা বের করে তুলে নিচ্ছে। সন্ধ্যা ওর পিছু পিছু অস্থিরতার সাথে দাঁড়িয়ে বলল, আমি মোটেও দাঁত কামড়ানো চুমু খাইনি, ঠোঁট কামড়ানো চুমু খেয়েছি। আমি তো ঠোঁটেই কামড়ে দিয়েছি, তাতে নয়। তাহলে দাঁত কামড়ানো চুমু কী করে হলো? তুলোতে ওষুধ নিয়ে ঠোঁটে চেপে ধরে আছে রাত। সেভাবেই বলল, ঠোঁট দিয়ে না কামড়ে যে দাঁত দিয়ে কামড়িয়েছিস তাই দাঁত কামড়ানো চুমু হয়েছে। সন্ধ্যা খাপ ছাড়া সুরে বলল, আমার কি দোষ? আমি তো প্রথমে ঠোঁট দিয়েই কামড়ালাম, কিন্তু তুমি তো মুভির মতো ছটফট করছিলে না, তাই দাঁত দিয়ে কামড়িয়েছি। আর সাথে সাথে ছটফট শুরু করে দিলে। কিন্তু তুমি আমাকে চাপটে না ধরে দূরে ঠেলে দিলে কেন? আর তোমার চোখে পানি চলে এসেছিল কেন? রাত ঠোঁট প্রসারিত করে হাসতে গিয়েও হাসতে পারেনি। ঠোঁটের ব্যথাটা টনক করে উঠল। তবুও স্থির হাসি দিয়ে বলল, মন থেকে দিসনি যে, তাই ছটফট করিনি। কে বলল মন থেকে দেইনি? মন থেকেই তো দিলাম। রাত এবার সন্ধ্যার কাছে এসে দাঁড়ালো। খুব কাছে এসে ওর ঠোঁটের কোণে তিলটাতে হাতে ছোঁয়া লাগিয়ে বলল, তোর স্পর্শে আমি কম্পিত, তোর শিহরণে আমি শিহরিত, তোর উত্তেজনায় আমি উত্তেজিত, তোর উচ্ছ্বাসে আমি উচ্ছ্বাসিত, প্রেমে আসি পীড়িতি, তোর কুড়ি হওয়ার আমি অপেক্ষারিত। সন্ধ্যা রাতের দিকে তাকিয়ে না বোঝার ভঙ্গিমায় বলল, মানে কি? রাত এবার শব্দ করে হেসে বলল, যেদিন এটার মানে বুঝবি সেদিন তুই ঠোঁট কামড়ানোর চুমু ছাড়াই ছটফট করবি। আর তোর ছটফট দেখে আমিও ছটফট করব। আম কাঁঠালের গরমের মাঝেও তিয়ামতি তিল ফ্যানটা অফ করে কম্বল মুড়িয়ে শুয়ে আছেন। বাহিরের শীতল বাতাসটাও যেন এখন তার জন্য অসহ্য হয়ে পড়েছে, তাই জানালাটাও লাগিয়ে নিয়েছে। গরমের মৌসুমেও গরমকেই বরণ করে গভীর ঘুমে তলিয়েছিলেন। হঠাৎই নিজের দুহাতে কবজিতে অন্য কারো শক্ত হাতের চাপে ঘুমের ঘোরে করে উঠেছে। চাপটা আরও শক্ত হয়ে আসতেই তিয়ামতি চোখ মেলে ফেলল। অস্পষ্ট সুরে বলল, লিত ভাইয়া, এই দুহাতে এত মানুষের সেবাতে মৃত্যু থাকিস যে আমাকে চিঠি লিখতেও ভুলে যাস। সবার মাঝে তুই আমাকে হারিয়ে ফেললি তিল। কথার তালেই রিত নিজের হাতের চাপটা আরও শক্ত করে নিচ্ছে। তাতে তিলের গোঙানোর শব্দ না পেলেও চোখটা ঠিকই ব্যথায় জর্জরিত। তিল অভিমানী সুরে বলল, ব্যাস কলেছি, আপনি আমাকে আপনার সেবা করতে দেননি কেন? তাই তো আমি অন্যল সেবাতে সুখ খুঁজে নিচ্ছি। আপনি জানেন এতে আমি কতটা সুখী? রিত তিলের হাতটা ছেড়ে
ওর চুলটা টেনে ধরে নিজের মুখের কাছে এনে বলল, তাহলে আমাকে কেন বিয়ে করলি? যা না, ওই সব ছোকরা বেটা মানুষ বুইরা থুরথুরাকেই বিয়ে করে নে। এখনো একা পড়ে আসিস কেন? আজ যার গলা জড়িয়ে ওষুধ খাওয়াচ্ছি সে তো বেশ হ্যান্ডসাম, বিয়েও করেনি। তোর দিকে যেভাবে তাকায়, তুই একবার কবুল বললেই দেখবি সে এমনিতেই সুস্থ হয়ে নেচে বেড়াচ্ছে। কিন্তু আমি যে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো বলে এখনো উপোস করে আছি, সেটার কি হবে? হৃদ তিলকে ছেড়ে উল্টো দিকে ঘুরে বলল, জানি না, আপনি দিনে দিনে বড্ড বেশি অভিমানী হয়ে যাচ্ছেন। কে বলল আমি আপনাকে ভুলে যাচ্ছি? তাহলে এই সপ্তাহে আমার চিঠি কই? তিল হৃদের কাছে এসে ওর পিঠে নিজের মুখটা এলিয়ে দিয়ে বলল, আজকাল খুব ক্লান্ত লাগে গো হৃদ ভাইয়া, বড্ড একাও লাগে। সন্ধে নামলেই চোখটাও জ্বালাতে ভুলে যাই। কী যে হয়েছে, মাঝরাতে উঠতেই পারি না। চোখ মিলে দেখি সকাল হয়ে গেছে। আপনি তো জানেন আমি আমার ভালোবাসাগুলো লাজ ছাড়া লিখতেই পারি না। আর তোমার ছেলে তো লাগের ভাণ্ডালি, আমি যাই করি না কেন সে লেগে যাবে। আমার তো মনে হয় তালের জন্য আমি একজন প্রতিবন্ধী, যার কাজ হলো শুধু হাত পা গুটিয়ে বিছানায় শুয়ে বসে থাকা। তিলের কথায় হৃদ শব্দ করে হেসে উঠল। তিল সাথে সাথে হৃদের মুখোমুখি হয়ে হাসিটা মুগ্ধতার ভরে নিয়ে দেখছে, এই মানুষটার এমন হাসি দেখার জন্য আমি কতটা তৃষ্ণান্ত ছিলাম তা কি উনি জানেন? দেখতে হবে না ছেলেটা কার? ইস, এখন কত খুশি। আপনার একটু খুশি হওয়ার অধিকার নাই। আপনি তো চাননি আমার লাত বাবা পৃথিবীতে আসুক। তুই এমনভাবে বলছিস যেন আমাকে ছাড়াই ওকে টেনে পৃথিবীতে নিয়ে এসেছিস। তাই তো এনেছি। তুই বলতে চাচ্ছিস ও তোর ছেলে, আমার নয়? শুধু আমার ছেলে। হৃদ তিলকে ফেলে বিছানা থেকে উঠে কঠিন রাগ নিয়ে বলল, তাহলে তুই থাক তোর ছেলে নিয়ে। হৃদ দ্রুত কদমে হেঁটে চলে যাচ্ছে। তিল পিছন থেকে চিৎকার করেও তার হৃদ ভাইয়াকে আটকাতে পারছে না। তিয়ামতির ঘুম ভেঙে গিয়েছে। চারপাশে চোখ বুলিয়ে হৃদকে না পেয়ে মুখ থেকে কাঁদতে কাঁদতে চাপা স্বরে চিৎকার করে ডাকছে, হৃদ ভাইয়া, আপনি কেন এত পচা? স্বপ্নে এসেও আমাকে একটু ভালোবাসা না দিয়ে চলে গেলেন। এত বছরেও কি আপনার রাগ কমেনি? রাত কেন আমার একার সন্তান হবে? ও যে আমার আর আপনার ভালোবাসার রাত। চোখের পানি মুছে নিয়ে জানালার পাশে রাখা ছোট টেবিলটার দিকে চলে গেল। জানালার একটা পাট খুলে দিয়ে মন ভরে নিঃশ্বাস টেনে কাগজ কলম নিয়ে বসেছে। তার সামনেই সোনালি ফ্রেমে আটকে আছে তার হৃদ ভাইয়ার বাল্যকালের মুখবৃত্তি, হাসির স্মৃতি। উঠতি বয়সে দোষটা খুব কমই মানুষই চাপা দিয়ে বড় হওয়ার যুদ্ধে নামতে পারে। তাদের মধ্যেও নিত্য নতুন কৌতূহল আটকে যায়। কিছু কিশোর কিশোরী কেউ কেউ কৌতূহলগুলোকে চাপাভাবে পূরণ করতে চায়, আর কেউ কেউ খোলাসা ঠিক সেই রকম সন্ধ্যাও। তার নিত্য নতুন ভয়ঙ্কর ইচ্ছেগুলোতে রাতকে চরমভাবে ফেঁসে যেতে হচ্ছে। এতে যে রাতের খারাপ লাগে তা না, সন্ধ্যার সাথে প্রতিটা সেকেন্ডেরই সে গভীরভাবে উপভোগ করে। কিন্তু তাতেও বুকের ভেতরে একটা অজানা ভয় মাঝে মাঝেই চিনিক দিয়ে ওঠে। এমন কৌতূহলের বেশে সে বিপরীত কারো সাথে খারাপ কিছুতে জড়িয়ে পড়বে না তো? ভয়ঙ্কর কিছু ঘটে যাবে না তো? তবে রাত একটা জিনিস খেয়াল করেছে, সন্ধ্যার যেদিন ভয়ঙ্কর কোনো প্রশ্ন বা ইচ্ছে থাকে সেই দিনই সে রাতের সাথে পড়তে বসবে বলে বায়না ধরে। বেশ কটা দিন সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সামের বাহানায় সন্ধ্যাকে এড়িয়ে চললেও আজকেও হুট করে হাজির। রাত সন্ধ্যার দিকে না তাকিয়ে বলল, আমি এখন ভীষণ চাপে আছি সন্ধ্যা, তুই নিজে নিজে পড়ে নে, না হয় ফুপার কাছে যা। সন্ধ্যা রাতের কথা অমান্য করে চেয়ার টেনে বসে পড়েছে। খাতাটা খুলতে খুলতে বলল, কাল আমার ইংলিশ ক্লাস টেস্ট।
তুমি বুঝিয়ে না দিলে তো গোল্লা পাবো, শেষে সবাই আমাকে গোল্লা রানী বলে ডাকবে। রাত নিজের বইটা বন্ধ করে ওর দিকে তাকিয়ে বলল, তোর কি প্রতিদিনই ক্লাস টেস্ট হয়? হয়তো আমার কি দোষ, তুমিই তো আমাকে গার্লস স্কুলে ভর্তি করিয়ে দিয়েছো, যেখানে মেয়েদের ছড়াছড়ি, সেখানে তো টেস্টের বন্যা বসবেই। মেয়ে হলেই টেস্ট এক্সাম হয়। টিচারগুলোও তো সব মেয়ে, একটাও স্যার নাই। তোমার জন্য আমার স্যারের ওপর ক্রাশ খাওয়া হলো না। তুমি জানো মা না মুভিটাতে শাহরুখ খান ম্যাডামের ওপর কি সুন্দর করে ক্রাশ খেয়েছিল। উফ, কি রোমান্টিক। সন্ধ্যা নিজের উদ্ধারণা বোঝাতে গিয়ে দুহাত একসাথে করে থুতনিতে ঢুকিয়ে ঠেকিয়ে চোখটা বন্ধ করে নিয়েছে। ঠোঁটে লজ্জা হাসি, কি বুঝবি দেখা। সন্ধ্যা বইটা খুলতে খুলতে বলল, রাত ভাইয়া, বিয়ে হলে নাকি স্বামী তার বইয়ের সব কাপড় খুলে ফেলে? রাত সন্ধ্যার দিকে হা করে তাকিয়ে রইল, যা ভেবেছিল তার থেকেও ছাড়িয়ে। সন্ধ্যা বই খাতা বন্ধ করে বলল, যদি ছেলে মানুষ খুলেই নেবে তাহলে আমরা 5 কাপড় কেন পরি? কেন এত ঢেকে ঢুকে থাকি আমরা? মানে? সন্ধ্যা জিভ কেটে নিয়ে বিদ্রোহী ভঙ্গিমায় বলল, আমরা মানে মেয়েরা আর কি? তোমরা সব সময় কেন মেয়েদেরকে পিছিয়ে রাখবে? এখানে পিছিয়ে রাখা কথা থেকে আসলো। এই যে ছেলেরা 5 কাপড় খুলবে আর মেয়েরা মাত্র 2 কাপড় খুলবে। তুই কি করে জানিস ছেলেরা 2 কাপড় পরে? তুমি আমাকে এত বোকা ভাবো? আমি এতটাও বোকা না। এই যে তুমি তো 2 কাপড় পরে আছো, কেন আরও বেশি পরে আছো নাকি? রাত সাথে সাথে নিজেকে গুটিয়ে নিয়ে নিল। এই মেয়ের তো কোনো বিশ্বাস নেই, শেষে দেখা যাবে আমার কাপড় নিয়ে টানাটানি করে দেখতে চাইবে 2 কাপড় নাকি 3 কাপড় পরে আছে। রাত গম্ভীর গলায় বলল, জানি না। সন্ধ্যা একটু নড়ে উঠতেই রাত তাড়াতাড়ি বলল, তুই কাপড়ি পর, তাহলে তো হিসেব ঠিকই আছে। এবার বলো, আমরা পিছিয়ে গেলাম না? 3 কাপড় পিছিয়ে? সন্ধ্যা মুখটাকে এমন করে রেখেছে যেন সে দুঃখের সাগরে ভাসছে আর আফসোস করছে। মাত্র 2 কাপড় খুলতে পারবে দেখে। কিন্তু আমি এই অত্যাচার কিছুতেই সইব না। আমি 6 কাপড় খুলব। রাত আতঙ্কে উঠে বলল, কার? তোমার? সন্ধ্যার রুমে যা। কেন? রাত সন্ধ্যার কথায় উত্তর না দিয়েই ওকে টানতে টানতে নিজের রুম থেকে বের করে দিয়েছে। দরজার খিল দিয়ে দিলে শক্ত করে, আজ রাতে আমি এই দরজা খুলব না। তোর অদ্ভুত সব ইচ্ছেতে আমাকে খারাপভাবে ফাঁসিয়ে দিস। এবার আর ফাঁসব না। রাত ওপরের দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, আল্লাহ বাঁচাও আমায়। আমার স্বপ্ন ধুকে তুমি টুপ করে বড় করে দাও। রাত ডিনার শেষে রুমে পা রাখতেই পেছন থেকে দরজা লাগানোর শব্দ। পিছে ঘুরতেই সন্ধ্যা ওর শার্টের বোতাম খুলতে শুরু করে দিয়েছে। আরে কি করছিস? আজকে 6 কাপড় খুলবই। আরে আমি 6 কাপড় পরিনি তো। তো কি হয়েছে? পরনে তো পরে নেবে। রাত সন্ধ্যার হাত দুটো আটকে নিয়ে বলল, কি পরবো? সন্ধ্যা নিজের 2 পায়ের সাহায্যে আটকে রাখা একটা ব্যাগ বের করলো। বিছানায় উল্টো করে ঢালতেই নানা রকমের কাপড় ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা মুখ ভর্তি হাসি নিয়ে বলল, এগুলো রাত অভাগের চরম পর্যায়ে গিয়ে আটকে আছে। মেয়েরই 5 কাপড়ের মাঝে লুকিয়ে থাকা বক্ষণ বন্ধিটার দিকে চোখ যেতেই রাতের চোখ চড়ক গাছ। সন্ধ্যা, তুই এখনই আমার রুম থেকে বের হবি? এখনই মানে এখনই চলবে।